ভাবতে পারেন, একসময় কলকাতায় গঙ্গার জল ছিল ব্যবসার জিনিস, টাকার বিনিময়ে বিক্রি হতো। আর সেই জলের ব্যবসা করেই একজন হয়ে উঠেছিলেন ধনকুবের। তার নাম বৈষ্ণবচরণ শেঠ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই শেঠ আবার সাহায্য করেছিলেন এক বাঙালি পরিবারকে, যারা পরবর্তীকালে পরিচিত হয় ঠাকুরবাড়ি নামে। আর সেই পরিবারের এক সন্তান একদিন হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভাবুন তো, একজোড়া কলসির জল কিভাবে তৈরি করলো বাংলা সংস্কৃতির ইতিহাস। চলুন অতীতের খোঁজে খুঁজে বের করি এই হারিয়ে যাওয়া কিন্তু চমকে দেওয়ার মতন গল্পটা। আজকের দিনে বোতলজাত জল একটা স্বাভাবিক জিনিস, কিন্তু ভাবুন তো, যদি বলি একসময় গঙ্গা জল, অর্থাৎ গঙ্গার জল ছিল কলকাতার একদম প্রিমিয়াম প্রোডাক্ট, তাহলে কেমন লাগবে? আসলে কথা হচ্ছে, তখনকার কলকাতার বেশিরভাগ মানুষ ছিলেন হিন্দু ধর্মে বিশ্বাসী এবং গঙ্গার জলের পবিত্রতার ওপরে ছিল অগাধ আস্থা। সে সময় গঙ্গা জল শুধু ধর্মীয় রীতির জন্য নয়, ব্যবহার হতো নিত্য প্রয়োজনীয় কাজে, মৃতদেহের মুখে জল ঢালতে, পুজো অর্চনায়, শুদ্ধিকরণে, এমনকি অনেক সময় রোগ নিরাময়ের জন্য এটি ব্যবহার করা হতো। কিন্তু সমস্যা ছিল, সকলের তো আর গঙ্গার ধারে যাওয়ার সময় বা উপায় নেই। কলকাতার বিস্তৃতি বাড়ছিল, বসতির ভেতরে থাকা মানুষদের কাছে সরাসরি গঙ্গার জল পাওয়া অসম্ভব হয়ে উঠেছিল। ঠিক এই প্রয়োজনের জায়গাটি কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী বুদ্ধিমান ব্যক্তি শুরু করেন এক অভিনব ব্যবসা। তিনি হলেন বৈষ্ণবচরণ শেঠ। বৈষ্ণবচরণ শেঠের জন্ম হয়েছিল এক ব্যবসায়ী পরিবারে। তার পূর্বপুরুষেরা মূলত গুজরাটি ও মারোয়ারি সম্প্রদায়ের লোক। কলকাতায় এসে তারা মূলত দানপত্রের ব্যবসা আর শস্য ক্রয় বিক্রয় করতেন। কিন্তু বৈষ্ণবচরণ ছিলেন অন্যরকম চিন্তার মানুষ। তিনি বুঝেছিলেন কলকাতায় হিন্দু সমাজের মধ্যে এক অদৃশ্য চাহিদা রয়েছে, তা হলো বিশুদ্ধ পবিত্র গঙ্গার জল। তিনি গঙ্গার ঘাট থেকে বিশুদ্ধ গঙ্গাজল সংগ্রহ করে তা মাটির সরা ও ব্রোঞ্জের ছোট ছোট পাত্রে ভরে বিক্রি করতেন কলকাতার ধনী ব্রাহ্মণ, ব্যবসায়ী ও মধ্যবিত্ত হিন্দু পরিবারগুলির কাছে। তার ব্যবসায়ী ট্যাগলাইন ছিল পবিত্রতা নিশ্চিত, উৎস গঙ্গোত্রী নামক বিশুদ্ধ। কথিত আছে তার ব্যবসার জন্য এমন এক নৌকা ছিল, যেটি শুধু গঙ্গার ঘাটে গিয়ে জল সংগ্রহ করত, তারপর সুরক্ষিতভাবে মজুত করে শহরের বিভিন্ন প্রান্তে সরবরাহ করত। আর এই সময় এই ব্যবসা এতটাই লাভজনক হয়ে ওঠে যে তিনি হয়ে ওঠেন কলকাতার অন্যতম ধনী ব্যক্তি। এখন আসা যাক আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ অংশে, ঠাকুরবাড়ির সঙ্গে শেঠ বৈষ্ণবচরণের সম্পর্ক কিভাবে গড়ে উঠেছিল। ঠাকুরবাড়ির আদিপুরুষের মধ্যে একজন ছিলেন রামলোচন ঠাকুর, যিনি রবীন্দ্রনাথের প্রপিতামহ। রামলোচন ঠাকুর সেই সময় একটি ছোট্ট চাকরিতে যুক্ত ছিলেন, তবে তার সাংস্কৃতিক জ্ঞান, আচার ব্যবহার ও ব্রাহ্মণীয় ভদ্রতা সমাজে বেশ সমাদৃত ছিল। এই রামলোচন একদিন শেঠ বৈষ্ণবচরণের সঙ্গে আলাপ করেন এক সামাজিক অনুষ্ঠানে। আলাপ থেকে বন্ধুত্ব এবং তারপর বিশ্বাস। শেঠ বৈষ্ণবচরণ এমন একজনকে খুঁজছিলেন, যিনি তার ধর্মীয় কার্যক্রম এবং দাতব্য কাজগুলির তত্ত্বাবধায়ক হবে, এবং সেই দায়িত্ব দেন রামলোচন ঠাকুরকে। রামলোচন ঠাকুর এরপর তার যোগ্যতা ও সততার মাধ্যমে শুধু শেঠের আস্থায় অর্জন করেননি, বরং ধীরে ধীরে হয়ে ওঠেন তার পরিবারের প্রায় একজন। শেঠ বৈষ্ণবচরণ তার একাধিক দাতব্য কাজের দেখভালের জন্য যে আর্থিক ভাণ্ডার গঠন করে, তার অন্যতম দায়িত্ব দিয়েছিলেন রামলোচন ঠাকুরকে। এমনকি শেঠ নিজের একাধিক সম্পত্তি ও ব্যবসায়িক অংশীদারিত্বের কিছু অংশ ঠাকুর পরিবারের হাতে তুলে দেন। এভাবেই ঠাকুর পরিবারের আর্থিক ভিত গড়ে উঠতে শুরু করে। শেঠ বৈষ্ণবচরণের কাছ থেকে প্রাপ্ত দায়িত্ব, দান আর সামাজিক পরিচিতি সব মিলিয়ে তারা এক নতুন পর্যায়ে পৌঁছে যায়। এর পরের প্রজন্মের মধ্যে ছিলেন দ্বারকানাথ ঠাকুর, যিনি ছিলেন একজন ব্যতিক্রমী প্রতিভাবান ব্যক্তি। দ্বারকানাথ ছিলেন প্রথম বাঙালি যিনি ব্রিটিশ ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে বিনিয়োগ করেন। কলকাতার চা, কয়লা, স্টিমার ইন্ডাস্ট্রিতে তিনি একটি বিপ্লব এনেছিলেন। তবে তার এই উত্থানের মূল ভিত্তি ছিল রামলোচন ঠাকুরের সময় গড়ে ওঠা সেই শক্ত মাটি, যার পেছনে ছিল শেঠ বৈষ্ণবচরণের আশীর্বাদ ও ভরসা। সুতরাং বলা যায়, ঠাকুরবাড়ির আর্থিক ও সামাজিক উত্থানের এক গভীর ভূমিকা রেখেছিলেন গঙ্গাজল বিক্রেতা শেঠ বৈষ্ণবচরণ। আজ আমাদের বইপত্রে, ইতিহাসের পাতায় বা স্কুল কলেজের পাঠ্যক্রমে শেঠ বৈষ্ণবচরণের নাম প্রায় নেই বললেই চলে, কিন্তু তিনি ছিলেন এক ইনভিজিবল আর্কিটেক্ট, কলকাতার আধ্যাত্মিক, ধর্মীয় এবং সামাজিক পরিবেশের এক ছায়ানায়ক। যে সময় মানুষ গঙ্গাজলের পবিত্রতা বিশ্বাস করত চোখ বন্ধ করে,
সেই সময় তিনি ব্যবসার মতো দিয়ে সেই বিশ্বাসকে পণ্য করে তোলেন, আবার তার মাধ্যমে সমাজের এক বিশাল অংশকে প্রভাবিত করেন। আর সবচেয়ে বড় কথা, তার দেওয়া সুযোগ, দায়িত্ব আর সহায়তার ফলে ঠাকুরবাড়ির মতন একটি পরিবার ভবিষ্যতে দাঁড়াতে পারে এমন এক অবস্থানে, যা আমাদের বাংলা সাহিত্যের, সংস্কৃতির ও চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। সে প্রাচীন শহরে যেখানে গঙ্গা বইত নীরবে, সেখানে এক ব্যবসায়ী গড়ে তুলেছিলেন বিশ্বাসের বাজার, এবং সেই বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে উঠেছিল এক বিশ্বকবি। আজকের এই গল্পটা আমাদের স্মরণ করিয়ে দেয়, ইতিহাস কেবল রাজরাজাদের নয়, ইতিহাসের শিকড় অনেক সময় লুকিয়ে থাকে এমন কিছু মানুষের গল্পে যাদের নাম আমরা ভুলে গেছি। শেঠ বৈষ্ণবচরণ গঙ্গা জল বিক্রি আর ঠাকুরবাড়ির আদিযুগের বন্ধন, সব মিলিয়ে একটি অনন্য জল বুনে গেছে আমাদের ইতিহাস। এ তো গেল গঙ্গা জল বিক্রির ইতিহাস। তবে কলকাতার জল বিক্রির ইতিহাস নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আছে, ভিস্তিওয়ালার ইতিহাস, যারা ছাগলের চামড়ার মধ্যে জল নিয়ে গিয়ে বিক্রি করত। কি অবাক লাগছে ব্যাপারটা, তাই না? ওপরের লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আপনারা যদি এই রকমের আরও অজানা ইতিহাস জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অতীতের খোঁজে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ইতিহাসের গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।